রিয়া নামে একটা অনাথ মেয়ে ছিল, তার বাবাও ছিল না, তার মাও ছিল না। তার জীবনটা খুব কষ্টে চলছিল, সে গরিবও ছিল। সে শহরে একটা রুম ভাড়া নেয়, সে একটা ছোটো মোটো কাজ করে তার নিজের সংসারটা চালাচ্ছিল, নিজের পড়াশোনাটাও করছিল। সে খুব কষ্টে তার পড়াশোনাটাও কমপ্লিট করে, তারপরে তার একটা চাকরি লেগে যায়। সে প্রথম দিন চাকরিতে যাওয়ার আগে সে মন্দিরে যায়। হে ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আমাকে চাকরি দেওয়ার জন্য। তোমার জন্যই আজকে থেকে আমার নতুন জীবন চালু হবে। তখনই সেখানে পণ্ডিত মশাই আসে। পণ্ডিত মশাই রিয়াকে বলে, বেটি, ঠাকুর দর্শন হয়ে গেলে বাড়ি চলে যাও, এখানকার আশেপাশের অবস্থাটা ঠিক নেই। পণ্ডিত মশাইয়ের কথা রিয়া বুঝতেই পারে না। পণ্ডিত মশাইকে রিয়া কিছু বলবে, তার আগেই পণ্ডিত মশাই ওখান থেকে চলে যায়। আরে পণ্ডিত মশাই কি বলছিল, এখানকার আশেপাশের অবস্থাটা ঠিক নেই। রিয়া পণ্ডিত মশাইয়ের কথা ভাবতে ভাবতে মন্দির থেকে বেরিয়ে রাস্তার দিকে হাঁটা চালু করে। তারপর রাস্তার মধ্যে কিছু মানুষকে মারপিট করতে দেখতে পায়। রিয়ার পাশে একটা মহিলা দাঁড়িয়ে ছিল। সেই মহিলাকে রিয়া জিজ্ঞাসা করে, আরে এরা এইভাবে কেন মারপিট করছে? আরে এটা তো এদের প্রতিদিনের রুটিন। এরা সবাই যারা মারপিট করছে এরা সবাই আমাদের প্রধানের লোক। এরা প্রত্যেকদিন রাস্তায় মারপিট করবে আর পুরো রাস্তাটাই ব্লক করে রেখে দিবে। রিয়া সেই ভিড়ের পাশ দিয়ে বেরোতে চায়, কিন্তু সে বেরোতে পারে না। তার মধ্যে তাদের ঝগড়াটা আরো বড় ঝগড়ায় পরিণত হয়। সবাই সেখান থেকে দৌড়ে পালায়। ভাগো ভাগো। আরে এটা কি হচ্ছে? তখনই পিছন থেকে একটা গাড়ি এসে রিয়ার উপর দিয়ে চলে যায়। রিয়ার সেখানেই মৃত্যু হয়ে যায় আর রিয়া ভূত হয়ে যায়। আরে এটা কি হলো? আজকে থেকে তো আমি আমার নতুন জীবন চালু করতে চাইছিলাম। তারপর রিয়া খুব কান্না করছিল। তার কিছুক্ষণ পর তার পাশে তার আশেপাশে থাকা ভূতগুলো তার কাছে আসে। আরে তোমরা কে? আমরাও এই ঝগড়া গন্ডগোলের কারণেই আমরা মারা গিয়েছি, আর এগুলো সব সেই প্রধানটার জন্য হচ্ছে। আজ যদি সেই প্রধানটা সেই ঝগড়া গন্ডগোলগুলো বন্ধ করে দিত, তাহলে আজকে আমরা জিন্দা থাকতাম। রিয়া সেই কথাটা শোনার পর সে অনেক রেগে যায়। আমি ওই প্রধানকে ছাড়বো না, ওর জন্যই আজকে আমাদের এই অবস্থা। তারপর সেই ভূতগুলো রিয়ার সাথ দেয়। তারা সবাই একসাথে সেই প্রধানের বাড়িতে যায়। প্রধান তার বাগানে বসেছিল। হঠাৎ একসাথে এতগুলো ভূতকে আসতে দেখে। আরে বাপরে, আমি কি স্বপ্ন দেখছি নাকি? এতগুলো ভূত একসাথে আমার কাছে কি করতে আসছে? তখন রিয়া সেই প্রধানকে বলে, তোর জন্য আজকে আমাদের এই অবস্থা। তুই যে সেই রাস্তায় ঝগড়া গন্ডগোল লাগাইছিলি, তার জন্য আমাদের জীবন চলে গেল। আচ্ছা, কিন্তু তোমরা এখন আমার কাছ থেকে কি চাও? আমরা চাই তুই আমাদের কাছ থেকে ক্ষমা চা, আর আমাদের যেটা ক্ষতি করছিস সেই জন্য আমাদের পরিবারকে ক্ষতির ভরপাই। কি? ক্ষমা? তাও আবার ভূতের কাছ থেকে? আমি আবার কোন দিন থেকে ভূতের কাছ থেকে ক্ষমা চাতে লাগলাম? মরে গেছে তাও তোদের বুদ্ধি আসলো না মাথায়? আমি আবার তোদের কাছ থেকে কেন ক্ষমা চাবো? সেই ভূত আর চুড়েলের সেই রাগ হচ্ছিল সেই প্রধানকে দেখে, কারণ সেই প্রধান এই ভূত আর চুড়েলকে দেখে ভয় পাচ্ছিল না, উল্টা তাদের উপরে হাসছিল। আমি রাজনীতি করে এত দূর এসে পৌঁছেছি, আর তোদের মতন ভূতের সাথে তো আমার কতবার সামনাসামনি হয়েছে। তোরা কি ভাবছিস, তোরা কি প্রথম যে আমার কারণে তোদের জীবন গেছে? ভাগ এখান থেকে, তাড়াতাড়ি ভাগ তোরা এখান থেকে। তান্ত্রিক ডাই কিন্তু তোদেরকে বোতলে না ভরাই দি। পালা পালা। তারপর সব ভূতগুলো সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু রিয়ার খুব রাগ ধরছিল। এই প্রধান না তার দোষ স্বীকার করলো, না আমাদের কাছে সে ক্ষমা চায়। তার খুব ভাও না তার চিয়ার আর শক্তির দ্বারা তার কাছ থেকে আমি সেটাই কেড়ে নেব। তারপর বুঝতে পারবে সে কি ভুল করেছে। এই প্রধানরা অনেক চালাক হয়, এদের সঙ্গে আমরা সামনাসামনি সামনা করতে পারবো না। প্রথমে আমাকে এর উপরে খুব নজর রাখতে হবে, তারপরে এর উপরে আমরা হামলা করব। তারপর থেকে রিয়া সেই প্রধানের উপরে খুব নজর রাখছিল। তারপর রিয়া মকা পেয়ে যায়। সেই প্রধানটা তার বাগানে একাই ঘোরাফেরা করছিল। তারপর রিয়া সেই প্রধানের গায়ের মধ্যে ঢুকে যায়। এইবার দেখাবো প্রধানকে মজা, কারণ প্রধান আমি, ওর না। পরের দিন সকালে প্রধান চুড়েল অফিসে যাচ্ছিল, তখন তার চোখটা লাল হয়েছিল। তখনই সেখানে প্রধানের সেক্রেটারি আসে। আরে স্যার, আপনার কি হয়েছে? মনে হচ্ছে কালকে রাতে আপনি ঘুমাননি। হ্যাঁ সেক্রেটারি, তুমি ঠিকই বলেছো। কালকে রাত্রে আমার ভালোভাবে ঘুমিয়ে হয়নি, তার জন্য আমার চোখটা লাল হয়ে গেছে। তুমি এগুলার দিকে ধ্যান দিও না, চলো আমরা কাজে যাই। কেন স্যার, আপনি তো কালকে অনেক খুশি ছিলেন, কারণ এতদিন পর আমাদের কাছে সেই মকাটা আসছিল। কারণ আমরা মন্ত্রীর সাথে মিটিংয়ের জন্য আমরা 8 মাস ধরে অপেক্ষা করছিলাম যে আমাদের মন্ত্রীর সাথে মিটিংটা হয়ে যাক, আর সেই দিনের মকাটা আজকে আমাদের কাছে আসছে। আপনি অবশ্যই আজকে মন্ত্রীকে আপনার বড় মন্ত্রী পদ নেওয়ার জন্য কথা বলবেন। এই কথাটা শোনার পর চুড়েল প্রধানটা মনে মনে ভাবে, ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো আমার কাছে সব থেকে বড় মকা আছে, প্রধানকে উচিত শিক্ষা দেওয়া। মন্ত্রীর কাছে প্রধানের পুরো রাস্তাই আমি খুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার সব কিছু মনে আছে, তুমি একদম টেনশন নিও না, আমি সব কিছু বলবো। তারপর প্রধান আর প্রধানের সেক্রেটারি মন্ত্রীর ঘরের সামনে অপেক্ষা করছিল মিটিং এর জন্য। তার কিছুক্ষণ পর প্রধান চুড়েলকে ঘরের মধ্যে ডাকা হয়। আসুন আসুন, বসুন আর বলুন আপনার কি দরকার আছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কাছে আমার অনেক রাজ খোলার আছে। রাজ? কেমন রাজ? হ্যাঁ স্যার, আমি অনেক খারাপ প্রধান, আমি অনেক বেঈমান প্রধান, আমি অনেক মানুষের কাছে ঘুষও নিয়েছি, আমি অনেক মানুষের সাথে খারাপ ব্যবহারও করেছি, আর আমার জন্য অনেক মানুষের তো প্রাণও চলে গিয়েছে।
কিছুদিন আগে যে দুর্ঘটনাটা ঘটলো, রাস্তার মধ্যে যে মারপিট ঝগড়াটা হয়েছিল, সেটা আমি করেছিলাম। আমি চাই আপনি আমাকে অনেক বড়, অনেক কঠিন সাজা দিন। কি আপনি এগুলো কি বলছেন? আপনার হোশ ঠিকঠাক করে আছে তো, নাকি আপনার মাথাটাই খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার হোশ আছে। আমি এটাই আপনার কাছে প্রার্থনা করব, আপনার কাছে আমি এটাই রিকোয়েস্ট করব, আপনি আমাকে কঠিন থেকে কঠিন সাজা দিন, আমি এটাই চাই। তারপর মন্ত্রীর এইসব কথাগুলো শোনার পর তার অনেক রাগ ধরে যায়। তারপরে সে পুলিশকে ফোন করে। আমি জানি না আপনি এগুলো কথা কেন বলছেন, কিন্তু আপনি যখন বলছেন তাহলে এগুলার অবশ্যই যাচ করা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমি তো এটাই চাই। তখন পুলিশ প্রধানকে ধরে নিয়ে যাচ্ছিল, তখনই সেখানে অনেকগুলো সাংবাদিক চলে আসে। তো বন্ধুরা দেখো, ইতিহাসে এটা প্রথমবার হলো যে কোনো বেঈমান প্রধান তার দোষ স্বীকার করেছে। তো স্যার আপনার এখন কেমন লাগছে যে আপনি এখন জেল যাচ্ছেন? তো এটা নিয়ে কিছু কি আপনার বলার আছে? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক কিছু বলার আছে। এটা আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। আমি মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক মানুষকে আমি লুটেও নিয়েছি, তার জন্য আমি পুলিশকে স্যালেন্ডার করলাম। এর জন্য যদি আমার পাপ কিছুটা কমে যায়। তার কিছুক্ষণ পর প্রধান চুড়েলের মাথায় একটা বুদ্ধি আসলো। তোর অনেক ভাও ছিল না, তোর জায়গা জমি গাড়ি বাড়ির জন্য দাঁড়া, তোর আমি ভাও বার করতে। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলার ছিল, আমি আমজনতার অনেক টাকা লুটেছি, অনেক কিছু ক্ষতিও করেছি, তার জন্য জেল যাওয়ার আগে আমি একটা ভালো কাজ করতে চাই। আমার যত জায়গা জমি বাড়ি গাড়ি আছে সবকিছু আমি জনতাকে দান করলাম। এটা করাতে আমার জন্য যত জনতার ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা একটু ক্ষতিপূর্ণ হবে, তাতেও যদি আমার একটু পাপটা কমে যায়। প্রধানের এটা বলার পর পুলিশ তাকে জেলে নিয়ে গিয়ে জেলে বন্ধ করে দেয়। তারপর সেই চুড়েলটা প্রধানের গা থেকে বেরিয়ে আসে। আরে আরে, এটা 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 কি হচ্ছে? আর আমি জেলেই বা কেন আছি? আর তুই তুই এখানে কি করছিস? প্রধান সাহেব, এটাই আপনার নতুন ঘর। অনেক তো আপনার মহলে থাকে মজা নিলেন, এখন জেলে থাকেও একটু মজা নিন। প্রধানের মাথায় কিছুই ঢুকছিল না। প্রধান কিছুই বুঝতে পারছিল না যে এগুলো কি হচ্ছে। তারপর রিয়া সেই প্রধানকে সব ঘটনা খুলে বলে, কিভাবে সে তার শরীরে ঢুকে আর সে তার আর সেই ভূতগুলোর বদলা একসাথেই নিয়ে নেয়। হে ভগবান, এটা কি হলো? এই চুড়েলটা তো আমাকে শেষ করে দিল। ভাবে আমার জায়গাটা নিয়ে আমার শরীরের ভিতর ঢুকিয়ে নিয়ে প্রধান হয়েছে। আমার এতদিনের মেহনত, এতদিনের খাটনি, এতদিনের স্বপ্ন সব কিছু শেষ করে দিল। এখন তোর কাছে অনেক টাইম আছে, সারা জীবনটা পড়ে আছে। তুই এই জেলের মধ্যে বসে নিয়ে তোর যতগুলা পাপ করেছিস সে পাপগুলো গুনিস। না না, এমন কথা বলো না। আর আমাকে এখান থেকে বার করো, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আর আমার জন্য তোমাদের যত ক্ষতি হয়েছে সব ক্ষতি পূরণ করব। তাড়াতাড়ি আমাকে এখান থেকে বার করো। এখন এগুলো বলে কোনো লাভ নাই, ওটা বলার জন্য অনেক দেরি হয়ে গেছে। এখন তোমার এটাই ঠিকানা, এখানেই তুমি তোমার পাপগুলা গুনো, ঠিক আছে? তারপর সেই প্রধানটা সেই চুড়েলটাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সেই চুড়েলটা কোনো কথাই শুনে না আর সেই প্রধানটা কাঁদতে লাগে। তারপর চুড়েলটা তার বদলা নেওয়ার পর সে সেখান থেকে একেবারের জন্য গায়েব হয়ে যায়।